আবার শুরু দ্বিতীয় পর্ব। সিদ্ধান্তের দুয়ারে। তৃষা বেলকনিতে দাঁড়িয়ে আছে। নিচে রাস্তার ভিড় আর মাথার উপরে নীলচে আকাশ। মনে মনে সে ভাবছে, জীবন এতটা জটিল হয়ে উঠবে সে কি কখনো ভেবেছিল। অনির্বাণ ধীরে ধীরে তার জীবনে জায়গা করে নিচ্ছে। প্রতিদিনের কথা, হাসি, কাজের পর এক কাপ কফি সব যেন একটা নতুন অভ্যাস হয়ে উঠছে। কিন্তু একটা ভয় তার মনের ভেতর সব সময় কাজ করে। ভালোবাসা কি আবার তাকে ভাঙবে না? যদি আবার বিশ্বাস করে উঠতে হয়? ঠিক এমন সময় তার জীবনে হঠাৎ ফিরে আসে একটি পুরনো ছায়া, রুদ্র। একদিন হঠাৎ অফিসে ফিরে দেখে রিসেপশন ডেস্কে কেউ বসে অপেক্ষা করছে। চোখে চেনা এক দৃষ্টির ঝলক। তৃষা। রুদ্রর কণ্ঠ। তৃষা থমকে যায়। মুহূর্তে পুরনো সব স্মৃতি ফিরে আসে। অপমান, কান্না, নীরবতা। রুদ্র বলে, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু তুমি কি জানো, আমি এখনো তোমাকে ভুলতে পারিনি। তৃষা হতবাক। এত বছর পরে এই বক্তব্য? সে চুপচাপ বলল, তুমি ভুলে যাওনি, কিন্তু তুমি তখন বুঝেছিলে না আমি কাকে হারাচ্ছি। নিজেকেই। রুদ্র অসহায় গলায় বলে, আমি ঠিক হতে চাই, আবার তোমাকে পাশে চাই। তৃষা এবার শক্ত কণ্ঠে বলে, তুমি যা হারিয়েছ তা ফিরে পাওয়ার যোগ্য তুমি নও। আমি নিজেকে হারিয়ে ফেলে আবার গড়েছি। এখন আমি আর তৃষা নই যে নিঃশব্দে সহ্য করবে। রুদ্র চুপ করে দাঁড়িয়ে থাকে। তৃষা ধীরে ধীরে অফিসের দরজা বন্ধ করে দেয়, চিরতরে। সেদিন রাতে অনির্বাণকে ফোন করে তৃষা বলে, চলো কোথাও যাই, একটু দূরে, শুধু আমি আর তুমি। অনির্বাণ একটু অবাক হয়ে বলে, তুমি কি নিশ্চিত? তৃষা হেসে বলে, না, আমি নিশ্চিত নই, কিন্তু এবার আমি ভয় পাচ্ছি না। ফিরে আসা, সামনে দাঁড়ানো। কোর্সিয়ং থেকে ফেরার পথে ট্রেনের জানালার বাইরে পাহাড় পিছনে পড়ে যাচ্ছে, আর তৃষার মনে যেন কিছু খুলে যাচ্ছে ধীরে ধীরে। অনির্বাণ পাশে বসে আছে, বই পড়ছে, আর তৃষা তাকিয়ে আছে আকাশের দিকে। এই সফর তাকে বুঝিয়েছে, ভালোবাসা শুধু কারোর সঙ্গে থাকার নাম নয়, নিজের ভেতরের ভয়কে মেনে নেওয়ার নাম। কলকাতায় ফিরে জীবনের চেনা গতি আবার শুরু হয়। স্টুডিও, প্রজেক্ট, ক্লায়েন্ট মিটিং। কিন্তু এবার তৃষা বদলে গেছে। তার চোখে যেন আলগা এক দীপ্তি, মনের স্থিরতা। কিন্তু বাস্তব জীবন ঠিক সহজ হয় না। এক সন্ধ্যায় তৃষার মা ফোন করে বলেন, তুই কি আবার কারোর সঙ্গে মিশছিস? পাশের মাসি বলছিল, তোকে নাকি একটা ছেলের সঙ্গে দেখা গেছে। তৃষা শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ মা, অনির্বাণ আমার বন্ধু, আমি তাকে ভালোবাসি। ওপাশে কিছুক্ষণের নীরবতা। তারপর মা বলেন, তোর যা ইচ্ছে, কিন্তু একটাই কথা, নিজেকে যেন আবার না ভাঙিস। তৃষার গলায় ধীরতা। এবার আমি নিজেকে আগেই রাখবো মা। পরদিন সন্ধ্যায় তৃষা ও অনির্বাণ একসঙ্গে তৃষার স্টুডিওতে বসে কাজ করছে।
হঠাৎ অনির্বাণ বলে, তোমার সঙ্গে শুধু সময় কাটানো নয়, আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই তৃষা। কিন্তু জানি এটা তোমার জন্য সময়ের ব্যাপার। তাই জোর করব না, শুধু একটা জিনিস জানতে চাই, তুমি কি ভবিষ্যতে আমার পাশে থাকতে চাও? তৃষা একটু চুপ করে থেকে বলে, আমি এখন কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না, কিন্তু জানি তুমি আমার জীবনের নিরাপত্তার নাম, ভালোবাসা নয়। আজ আমি যেটা খুঁজি সেটা হলো শান্তি। তুমি সেটা দাও, এটুকুই যথেষ্ট। অনির্বাণ মুচকি হেসে বলে, অন্তত এখন পর্যন্ত। সেদিন তৃষা প্রথম বুঝল, একটি সম্পর্কের ভিতর যদি শ্রদ্ধা আর বোঝাপড়ার উপর গড়ে ওঠে, তাহলে সেটা এক নতুন জীবনের শুরু হতে পারে। নিজের পক্ষে দাঁড়ানো। তৃষার জীবনে এখন একটাই লড়াই, নিজের বেছে নেওয়া সম্পর্ককে সমাজ আর পরিবারের জায়গা করে দেয়া। অনির্বাণ তার পাশে আছে, কিন্তু চারপাশের কটাক্ষ, প্রশ্ন আর কেন আবার জাতীয় দৃষ্টিভঙ্গি প্রতিদিনই যেন একটা নতুন যুদ্ধ। একদিন মাসির বাড়িতে দাওয়াতে গিয়েছিল তৃষা। সবাই খাবার টেবিলে, আর কথার ফাঁকে এক আত্মীয় বলে উঠলেন, ডিভোর্সি মেয়েরা আবার সম্পর্ক করলে সমাজে তো মুখ দেখানো যায় না। মেয়েটা নিজের জীবন নিয়ে একটু বেশি সাহসী হয়ে গেছে মনে হয়। তৃষা চুপ করেছিল, কিন্তু এবার আর পারল না। সে চোখের দিকে তাকিয়ে বলল, ডিভোর্স কোনো কলঙ্ক নয়, সেটা ছিল আমার বেঁচে থাকার সিদ্ধান্ত। আর এখন যা করছি সেটা নিজের মতো করে ভালো থাকার পথ খুঁজে নেওয়া। আমি কারো কাছ থেকে অনুমতি চাই না, শুধু একটু সম্মান আশা করি। ঘরে নীরবতা নেমে আসে, কেউ আর কিছু বলে না। তৃষা প্রথমবার বুঝতে পারে, চুপ থেকে নয়, স্পষ্টভাবে নিজের পক্ষে দাঁড়িয়ে জায়গা তৈরি করতে হয়। এরপরের দিনগুলো সেও অনির্বাণ মিলে নতুন করে একটা পরিকল্পনা শুরু করে। তারা মিলে একটি ক্রিয়েটিভ হাব বানানোর উদ্যোগ নেয়, যেখানে একসাথে ফ্যাশন ডিজাইন, আর্ট, ফটোগ্রাফি সব কিছুর সুযোগ থাকবে। নাম ঠিক হয় রঙের ঠিকানা। তৃষা একদিন অনির্বাণকে বলে, জীবনের অনেক কিছু হারিয়ে আজ আমি পেয়েছি এমন একজন যে আমার শক্তি হয়। এই অনুভূতি আর লুকিয়ে রাখতে চাই না। অনির্বাণ বলে, তবে চলো, এটা শুধু গল্প না, সত্যি হোক। তৃষা তখন জানতো না ভবিষ্যৎ কি হবে, শুধু একটু জানতো সে এখন নিজের কথা স্পষ্ট করে বলতে পারে। ভালোবাসা মানে শুধু মেনে নেওয়া নয়, নিজের অস্তিত্ব নিয়েও পাশে থাকা। রঙের ঠিকানায় ঝড়। তৃষা ও অনির্বাণ মিলে খুলে ফেলেছে তাদের নতুন স্বপ্নের ঠিকানা, রঙের ঠিকানা। একটা বড় পুরনো বাড়ি, রং করা হয়েছে নীল হলুদের ছোঁয়ায়। বাড়ির ভেতরে আর্ট স্টুডিও, একটা ছোট্ট গ্যালারি, আর একটা কোনায় ক্যাফে, যেখানে ছোট ছোট গানের আসর বসে। তৃষার মুখে যেন এক আলাদা দীপ্তি। এই প্রথম সে নিজেকে নিজস্ব একটা জগতে দেখে, যার প্রতিটা ইট সে নিজে গড়েছে। একদিন স্টুডিওতে এক সাংবাদিক আসে ইন্টারভিউ নিতে। তৃষার কথা শুনে জিজ্ঞেস করে, আপনি তো একজন ডিভোর্সি নারী, সমাজের চোখে তো সেটা অনেক সময় নেতিবাচক পরিচয় হয়ে দাঁড়ায়। আপনি কিভাবে নিজের পথ খুঁজে পেলেন? তৃষা হেসে উত্তর দেয়, আমি ডিভোর্সি, তবে সেটাই আমার পরিচয়ের শেষ নয়। আমি একজন শিল্পী, উদ্যোক্তা, একজন মানুষ। নিজের ব্যথাকে শক্তিতে বদলে নেওয়া, সেটাই আমার পথ।
এই ইন্টারভিউ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রশংসার পাশাপাশি কিছু নিন্দাও আসে, কিন্তু ঠিক সেই সময় আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিন সন্ধ্যায় তৃষা অনির্বাণকে বলে, আমার প্রাক্তন স্বামী রুদ্র হঠাৎ আইনি নোটিশ পাঠিয়েছে। সে দাবি করছে আমি তার নামে অপমানজনক মন্তব্য করেছি ইন্টারভিউতে, যা নাকি পার্সোনাল ড্যামেজ করেছে। অনির্বাণ আধার মুখে বসে যায়। এটা তো একেবারে অযৌক্তিক, তুমি তো কোনো নামই করোনি। তৃষা বলে, আমি জানি, কিন্তু ও এটা করছে আমাকে থামানোর জন্য, আমাকে আবার ভয় ধরাতে চাইছে। অনির্বাণের চোখে আগুন জ্বলে ওঠে। তৃষা, তুমি এখন আর একা নও, আমি আছি, আইনি পথও আছে। তুমি যে নিজের শক্তির জায়গা থেকে কথা বলছো সেটা কেউ কাটতে পারবে না। তৃষা চুপ করে থাকে, তারপর বলে, এবার আমি আর পিছু হটব না অনির্বাণ। এই লড়াই আমি লড়ব, নিজের জন্য, আমাদের জন্য। সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে তারা দুজন আকাশে ভেসে থাকা এক ফালি চাঁদের দিকে তাকিয়ে থাকে। ঝড় যে আসছে তা জানে দুজনেই, কিন্তু এবার তারা প্রস্তুত। কারণ এবার এই গল্প আবার ভাঙার নয়, এই গল্প আবার জেতার। ধন্যবাদ সবাইকে। ভালো লাগে অবশ্যই আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব অন্য এক সময়।